নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা। আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে শফিকুল ইসলাম আরামবাগ টিভির তাকে নিয়ে আমার এই প্রতিবেদন। এবং আমি যেটা থাম্বনেলে দিয়েছি, টাইটেলে দিয়েছি যে শফিকুল, আপনি মনে হয় ভয় পেলেন। এবং আমি এটুকু বলতে পারি যে এত দিনকার আপনার সাংবাদিকতার জীবনে বা ইউটিউব যতদিন থেকে করছেন, আমার মনে হয়, আমার বিচারে সবচাইতে বাজে প্রতিবেদন করেছেন এই দিলীপ ঘোষ সম্পর্কিত। এবং তারপরে আমি কেন বলছি যে আপনি ভয় পেয়েছেন, আমি সেটা একটু ব্যাখ্যা করব আপনার যে প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনের কিছু ক্লিপ দেখিয়ে। এইখানে যেই প্রতিবেদন তুলে ধরেছেন, পরতে পরতে আপনার কন্ট্রাডিকশন এবং আপনার ইন্টারপ্রিটেশনে একটু কোথাও ভুল রয়েছে। দেখুন, আমি প্রথমেই স্বীকার করছি যে আরামবাগ টিভি এখন মেইনস্ট্রিম মিডিয়ার সমগোত্রীয় একটা মেইনস্ট্রিম মিডিয়া। প্রতিদিন যেই ভিউজ গ্র্যাব করে তার থেকে কোনো অংশে কম নয় আরামবাগ টিভি। এবং দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আমরা এই আরামবাগ টিভির জানি। যেরকম আমরা অন্য ঘরানার গান হিসাবে যেরকম সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমনের নাম আমাদের প্রথমে আসে, ঠিক একই রকম যে জীবনমুখী গানের ক্ষেত্রে নচিকেতা অদ্বিতীয়, ঠিক একই রকম ব্যান্ডের ক্ষেত্রে চন্দ্রবিন্দু, তার সাথে এই সঙ্গতি রেখে আমি নাম উচ্চারণ করতে পারি আরামবাগ টিভির শফিকুল ইসলাম। শিরদাঁড়া সোজা রেখে কিভাবে অল্টারনেটিভ মিডিয়াকে তুলে ধরা যায়, সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে অনেক প্রতিকূলতা সত্ত্বেও, অনেক দমন পীড়ন তার উপরে চলা সত্ত্বেও তিনি শিরদাঁড়াটা সোজা রেখে চোখে চোখ রেখে সাংবাদিকতা, এই অল্টারনেটিভ মিডিয়াটাকে এই জায়গায় তুলে ধরেছেন, যেটা দেখে আমরা প্রতিদিন অনুপ্রাণিত হই, আমরা দেখি, শিখি। কিন্তু আমি বলবো যে দিলীপ ঘোষকে নিয়ে যে প্রতিবেদনটা আপনি করেছেন, প্রথমেই আপনার কাছ থেকে এই রকম ভিডিও আশা করি না। কেন করি না সেগুলো আমি ব্যাখ্যা নিশ্চিতভাবে করব। আমি আপনার প্রতিবেদনের ছোট্ট একটু অংশ আগে শুনিয়ে নিই, তারপরে বলবো। এখন সব থেকে বড় কৌতূহলের, রাজনৈতিক মহলের সব থেকে বড় কৌতূহলের এটুকুই বলা হচ্ছে যে রাজনৈতিক মহলের ব্যক্তি কেউ অন্য দাবি করতেই পারেন। সেজন্য আপনাদের সামনে রাখলাম যে কে এই ব্যক্তি। আগে আইডেন্টিফাই করুন। যেটুকু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে কলকাতারই একটি জায়গাতে মানে সল্ট লেকের একটি বাড়ি সংলগ্ন অফিস ঘরে, যেটাকে ওই নেতা অস্থায়ী ভাবে ব্যবহার করতেন। দর্শক বলুন তো, বিজেপির এক নেতা কিন্তু বলা হচ্ছে, এটা বলতে পারি আপনাদেরকে, বিজেপির এক নেতা। কিন্তু কে তিনি? আপনারা নিশ্চিত করতে পারেন কে সেই ব্যক্তি? তারপরে বলবো। কেউ কেউ নাম বলছেন, আমি নিশ্চিত না। যার নাম বলছেন তিনি তো অনেককে অনেক রকমের কথা বলেছেন, বলে থাকেন। এমনকি যাকে তাকে বলেন যে বেজন্মা, কাউকে বলেন বারমুডা পড়াবো, এইসব নানা রকমের ভাষণ শুনে থাকি। আমি যেহেতু নিশ্চিত না, আমি দর্শক জেনে বলছি না এখনো। তো এখন বেজন্মা যদি কেউ ওই ব্যক্তি যদি বেজন্মা বলে থাকেন যাকে তাকে, তার যে কর্মকাণ্ড দেখলাম, যদি এখান থেকেও কিছু জন্ম হতো কারো, কিছু জন্ম হতো কারো, তো সেটা তাহলে কি হতো? তাহলে বেজন্মার বাপ তো হচ্ছেন তিনি। যাকে তাকে বেজন্মা বলে অ্যাটাক করা, তো উনি যে কর্মকাণ্ড করেছেন এর থেকে যদি কিছু জন্মাতো, তাকে তো বেজন্মা বলা হতো না। তো তাহলে বেজন্মার বাপ কে হচ্ছেন? বাপ হচ্ছেন সেই নেতা, তাই না? বলা যায় না আরএসএস এর সঙ্গেও যুক্ত কিনা, ঘনিষ্ঠ কিনা। নামটা পরিষ্কার হলে তো বুঝতে পারবো। যদি আরএসএস ঘনিষ্ঠ হয়ে থাকেন, তাহলে আরএসএস কি করে সেটাও দেখতে হবে। আর এই মানুষ যদি এর পরেও সত্যি যদি বিজেপির নেতা হয়ে থাকেন, বিজেপিতে এর পরেও কর্মসূচি বা ইত্যাদিতে অংশ নেন, তাহলে আর কিছু করার নেই। দেখুন, যেই ক্লিপটা আমি দেখালাম আরামবাগ টিভির শফিকুল ইসলাম, তার কাছে আমার প্রশ্ন থাকবে। আপনি প্রথমেই বলছেন যে এখানে কে, সেটা আপনি প্রথমে নাম বলেননি, আপনিও বুঝতে পারেননি। কিন্তু তিনি নাকি কেউ কেউ সাসপেক্ট করছে যে এই ভদ্রলোক, এবং সেই ভদ্রলোক আপনি আবার বলছেন যে সেই ভদ্রলোক তো বেজম্মা টেজম্মা বলেন ইউটিউবারদের, কাউকে কাউকে বারমুডা পরান। তো এটা তো আমরা জানি। দুদিন আগেই তিনি বেজম্মা বলেছিলেন। এই বিজেপির নেতা আবার পরক্ষণেই বলছেন দিলীপ ঘোষ ইউটিউবারদের উদ্দেশ্যে খুব কটূক্তি করেছিলেন।
বারমুডা পরানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং নাম না বললেও আপনি যদি বলেন যে এই দেশের আজকে উনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে ওখানে নরেন্দ্র মোদী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা আজকে হিমাচলের মুখ্যমন্ত্রী, সেগুলো নাম আর বলে দিতে হয় নাকি? আপনি তো পরিষ্কার করে দিলেন যে বারমুডা বলছে, বারমুডা পরানো আর কে কে বলেছে, কতজন বলেছে? এই দিলীপ ঘোষ ছাড়া আর কেউ বলেনি। আচ্ছা, সেখানেও আমি বাদ দিলাম। তারপরে বলছেন আপনি চিনতে পারছেন না, অথচ যে বেজম্মা বলছে সে যদি এই কাজটা এত বাজে একটা কাজ করলেন, তার মানে আপনি সিদ্ধান্তে চলে আসলেন যে এই কাজটা যে বেজম্মা বলেছেন বা বারমুডা পরানো দিকে সায় দিয়েছিলেন, তিনি এই কাজটা করেছেন, তার সেখান থেকে যদি কেউ জন্ম নেয় তাহলে তিনি বেজম্মার বাপ হবেন। এটা তো আপনি সম্পূর্ণ সিদ্ধান্তে এসে এই কথাটা বললেন। তাহলে কি আর এইটা বলা সাজে যে আপনি তার নাম ধরেননি অথচ তাকে আপনি নির্দিষ্ট করছেন? একটু যদি উত্তর দেন তাহলে বাধিত থাকবো। আমার মনে হয় এই জায়গাটায় আপনি একটু গুলিয়ে ফেলেছেন। দেখুন, ব্যক্তিগত রাগ বা ক্ষোভটা আপনার এই সাংবাদিকতায় প্রকাশ পেয়েছে, তা স্পষ্ট, যেটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। দেখুন, আপনি এই মুহূর্তে সত্যি কথা বলতে প্রচুর ইউটিউবার যারা কাজ করছেন, অন্তত সরকারের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন, তাদের কাছে পথপ্রদর্শক আপনি। কিন্তু আপনার এই রাগ, ব্যক্তিগত রাগ, অভিমান, ক্ষোভ, জেলাস, এগুলো আপনার মধ্য থেকে সেটা প্রকাশ পাবে, সেটা আমি আশা করি না। এরপরে আপনি আরেকটু কিছু বললেন, সেটা একটু শুনে নিই। তাহলে তো বয়স্ক স্বেচ্ছাতে করলে সমস্যা কোথায়? ব্যক্তিগত মুহূর্তে কেন প্রকাশ্যে আসবে? ব্যক্তিগত মুহূর্তে ব্যক্তিগত থাক না, অফিসে এইসব করবেন। আর প্রাপ্তবয়স্ক সত্যি এই প্রশ্নটা হয়তো উঠতো না, কিন্তু পোশাকটা তো গেরুয়া। গেরুয়া পোশাকে উনি যেভাবে, যাকে দেখতে পাওয়া যাচ্ছে উনি যা করছেন, গেরুয়া পোশাকে সব এনাদেরকে আমরা ত্যাগী ভাবি, বিশ্বাস করি। ত্যাগী যদি ভোগী হয়ে যান তখন প্রশ্ন তৈরি হয়, তদন্তের ব্যবস্থা হওয়া উচিত। আমি কোনোদিন কারো সাফাই দেব না। আমি জানি না এইসব ইউটিউবারে কেন দিলীপ ঘোষের ব্যাপারে সাফাই দিতে নেমে পড়েছেন, কি তাদের দায় দায়িত্ব আমি বুঝে উঠতে পারছি না। এবার বলি যে আপনি বলেছেন একটা অফিসের বিষয় বলেছেন, সল্টলেক বলেছেন। এই সল্টলেকে কার অস্থায়ী অফিস সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আপনি গেরুয়া পোশাকের কথা বলেছেন, এবং গেরুয়া পোশাক পরে যারা তারাই নাকি ত্যাগী হন, তিনি ভোগী। এখানে আমরা যতটুকু দেখেছি সেটা একটা গেরুয়া টি শার্ট, এক একটা কালার এক একটা অর্থে ডিনোট করে ঠিকই, কিন্তু আমি গেরুয়া কালারের শার্ট, গেরুয়া কালারের টি শার্ট পরে আমার অন্য কোনো কাজ করতে পারবো না, শুধুমাত্র ধ্যান, পূজা অর্চনা এগুলোই করতে পারবো, এটা কি কোথাও লেখা আছে বলে আমার জানা নেই। এবং আপনি কিন্তু এই জায়গাটাতেও বেশ ভালো রকম স্পষ্ট করে দিয়েছেন কিছু ইউটিউবার, যেটা সঠিকভাবেই বলেছেন যে কার্তিক মহারাজের যখন ঘটনা সামনে আসে তখন ওই তৃণমূলপন্থী ইউটিউবাররা রেড়ে করে ওঠেন, অথচ দিলীপ ঘোষের বিষয়টা সামনে আসতে তারা কোনো রকম উচ্চবাচ্য করলো না, কেউ একটা কড়া ভাষায় কোনো পোস্টও করলো না, আমরা দেখলাম না। অথচ তন্ময় ভট্টাচার্য বা এই কার্তিক মহারাজ বা শ্রমিক ভট্টাচার্য, এদের বিষয়ে যখন আসে সেটাকে কিন্তু আরো অনেক পাবলিক করার চেষ্টা করা হয়। সুতরাং এই জায়গাটা আপনি সঠিক বলেছেন, কিন্তু আপনি এখানেও দিলীপ ঘোষকেই ডিনোট করেছেন, ইন্ডিকেট করেছেন। এরপরে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আপনি ভয় পেয়েছেন, কোন জায়গা থেকে বলছি, কেন বলছি, একটু শুনে নি। গতকাল 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। গতকাল আমরা যখন এই ভিডিও দেখিয়েছিলাম, আমরা কিন্তু দিলীপ ঘোষের নাম একবারও বলিনি। যে ইনপুটটা পেয়েছিলাম সেখানে শুধু ছিল ঘোষ বাবুর কীর্তি, ঘোষের কীর্তি।
তো সেটাই আমরা বলেছিলাম। বলে ওনার মনে হচ্ছে যে ওনার নামই এইসব বলা হচ্ছে, তো ওনার নিশ্চয়ই ওনার আইনের রাস্তাটা খোলা আছে, উনি তো ব্যবস্থা নেবেনই। আর উনি যদি নিশ্চিত থাকেন যে যে ভিডিও আমার নাম জড়িয়ে বলা হচ্ছে সেটা ফেক, সেটা ঠিক না, নিশ্চয়ই আইনগত ব্যবস্থা হওয়া উচিত, নিশ্চয়ই আইনগত ব্যবস্থা হওয়া উচিত। মানে ফেক ভিডিও, এআই করা ভিডিও, অথচ কোনো ব্যক্তির নাম জড়িয়ে বলা হবে, সেটা তো ঠিক না, সেটা তো ঠিক না। কোনো অফিস আছে কিনা যাদের নামে সব অভিযোগ করা হবে, তারাও নিশ্চয়ই সব জমা টমা দেবেন ভিডিও টেস্ট করার জন্য, তখন হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কি। মানে তদন্ত হওয়া মানে তদন্ত তো শুধু কারা ছড়িয়েছে কারা রেকর্ড করেছে ওটা না, তদন্ত মানে সবকিছুই হবে নিশ্চয়, যে ভিডিওটা কারা, মানে ভিডিওটা সত্যি অরিজিনাল কিনা, সত্যি এইরকম কোনো অফিস আছে কিনা। আপনি কিন্তু এটা দেখিয়েই বলেছেন, আমরা কিন্তু দিলীপ ঘোষের নাম এক জায়গাতেও বলেননি। বলেননি, আপনি বলেননি। আমি ওই যে বললাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা করেছেন, বলতে হবে নাকি তার নামটা? ভারতের প্রধানমন্ত্রী এটা করেছেন, বলতে হবে নাকি তার নাম? আপনি যেভাবে ডিনোট করেছেন, যেভাবে উল্লেখ করেছেন, সল্টলেক থেকে শুরু করে, গেরুয়া পোশাক থেকে শুরু করে, বেজম্মা থেকে শুরু করে, বারমুডা পরানো থেকে শুরু করে, তাছাড়াও আপনি বারে বারে বলেছেন যে এই ইউটিউবাররা দিলীপ ঘোষ সম্পর্কে কেন উচ্চবাচ্য করছে না। সুতরাং সেটা আর বলার অপেক্ষা রাখে কি? আপনি এই জায়গাটায় এই কেসটা যখন করেছে, যখন তিনি তার এই বিবৃতিটা দিয়েছেন, সেটাতে কিছু ভয় পেয়েছেন আপনি। কেন ভয় পেয়েছেন? দেখুন, এটা একটা অন্তরঙ্গ মুহূর্ত এবং সম্মতি বশত যদি কোনো সেক্স কার্যকলাপ চলে এবং মেয়েটার তরফ থেকে কোনো রকম অভিযোগ নেই, সেটা অপরাধ হিসাবে কোথায় গণ্য হবে? আপনি পক্সো আইনে ইন্দিরা জয়সিং, গতকালকের আমি খবর বলছি, যে একটা মেয়ে ১৬ বছর, যেটা ১৮ বছর ছিল, ১৬ বছরেও যদি তার সম্মতিতে তার সাথে সেক্স করা হয়, সেটা কোনো অপরাধযোগ্য নয়। এটা যেটা হচ্ছে গিয়ে এই সুপ্রিম কোর্টের যে কমিটি গঠন করা হয়েছে, তাতে যে ইন্দিরা জয়সিং রয়েছে, সেখানে প্রস্তাব দিয়েছেন, যেটা ১৮ বছরে সম্ভব হয়, এতদিন পর্যন্ত রয়েছে যেটা। তো এটা এখনো পাস হয়নি। কিন্তু এটা সম্মতিক্রমে কোনো মহিলার সাথে সেক্স করলে সেটা অপরাধযোগ্য নয়। আজকে দিলীপ ঘোষ যার সাথে, এটা আপনারা বলছেন কার্যালয়, এটা বেডরুম না, কে আপনাকে সেটা দেখতে মাথার দিব্যি দিয়েছে? একটা বেডরুমেই সমস্ত কিছু হবে নাকি এই সমস্ত কাজকর্ম? একটা কার্যালয়, ওটা কে, কার কার্যালয়, সেখানে কি কর্মকাণ্ড চলে, এটা আপনাকে কে হিসাব নিতে বলেছে? এবং যতটুকু দেখা গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই মহিলা কোনো রকম অপোজ করেননি এবং সেটা তিনি এনজয় করেছেন সেখানে। সুতরাং এই এনজয়মেন্টটাকে কেন আপনি পাবলিক ডোমেনে নিয়ে আসবেন, তাকে কালিমালিপ্ত করতে? আপনার কোন রকম তার প্রতি ব্যক্তিগত আক্রোশ আছে বলে আপনি তার একেবারে বেডরুমে ঢুকে গিয়ে কার কোথা থেকে ভিডিও ক্যাপচার করে সেটাকে সামনে এনে তার মান সম্মান নিয়ে টানাটানি করবেন। এটা আপনার কাছ থেকে আশা করা যায় না। আপনি সাংবাদিকতার বেশ কিছুটা জানেন এবং যারা এই চটুল সাংবাদিকতায়, বিশেষ করে তৃণমূলপন্থী গুটকা খাওয়া, খৈনি খাওয়া কিছু ইউটিউবার রয়েছে, তাদের আমরা দেখি এরা এই সমস্ত কাজগুলোতেই সবসময় লিপ্ত থাকে। আপনি এই ধরনের কাজ করবেন, আপনাকে দেখে অনেক ইউটিউবাররা শেখে। সুতরাং এটা আশা করা যায় না। আপনি ভয় পেয়েছেন, এটা ভালো লেগেছে। ভবিষ্যতে এই কাজগুলো করার আগে দুবার ভাববেন। ভালো থাকবেন। আর দর্শক বন্ধু, আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই বক্তব্যগুলো আপনাদের মনে হয় যে আমি সঠিক বলছি না বেঠিক বলছি, কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।